আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম দর্শক, প্রতিদিনকার মতো আজকে আবার আসলাম আপনাদের কাছে, আপনার সম্মুখে। আজকে মহান স্বাধীনতা দিবস, 26শে মার্চ 2026। মহান শহীদদের বলিদানের প্রতি সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। এই শহীদরা শহীদ হয়েছেন বিদায় আমরা রক্তের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তাদের এই অবদান আমরা কখনোই ভুলব না এবং ভুলতে পারবো না। নেভার এভার, উই নেভার ফরগেট দেম। These all are our heroes, and তারা আমাদের জাতির জন্য অবদান রেখে গেছেন। এই জন্য আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ, আজকে স্বাধীনভাবে দুটি কথা বলতে পারছি। এই পাকিস্তান, তখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম। পশ্চিম পাকিস্তান যেটা, সেটা বর্তমান পাকিস্তান। পাকিস্তানের তখন প্রেসিডেন্ট ছিল সামরিক শাসক আইয়ুব খান, জেনারেল আইয়ুব খান, ফিল্ড মার্শাল আইয়ুব খান। আর জুলফিকার আলী ভুট্টো ছিল নটোরিয়াস, ভেরি নটোরিয়াস অ্যান্ড কানিং পলিটিশিয়ান, খুবই ধূর্ত এবং চাণক্য প্রকৃতির একজন রাজনীতিবিদ, যে কিনা নিজের দেশের স্বার্থ দেখত না, শুধু নিজের স্বার্থটাই বড় করে দেখত। সে যদি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হতো, তাহলে সে কোনো সময় ইন্ধন দিত না প্রেসিডেন্ট আইয়ুব খানকে যে আজকের এই দিনে 25শে মার্চ রাত্রে লক্ষ লক্ষ বাঙালিকে কয়েক ঘন্টার মধ্যে, সারা রাত মিলে কয়েক ঘন্টার মধ্যে হত্যা করে দেওয়া। এগুলো বিশ্বের ইতিহাসে বিরল। বাংলাদেশ ইজ অনলি দ্য এক্সেপশন ইন দ্যাট রিজন। বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। একটা দেশের নাগরিককে, সেই দেশেরই সেনাবাহিনী রাতের অন্ধকারে লক্ষ লক্ষ নাগরিককে মেরে ফেলা, এটা বিশ্বের ইতিহাসে কোনো জায়গায় নেই, একমাত্র ঘটেছে আমাদের এই বাংলাদেশে। সেই জন্য আমি আবার শ্রদ্ধা জানাই আমাদের বীর শহীদদের, যারা রক্ত দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা। যে স্বাধীনতায় আমরা এখন বসে দুটি কথা বলতে পারছি, নিঃশ্বাস, অক্সিজেন নিতে পারছি বাতাস থেকে মুক্ত, এবং নিজের ইচ্ছামতো খাওয়া দাওয়া করতে পারছি, তাদেরই অবদান এবং উপর আল্লাহর রহমত। তাদের আত্মত্যাগেই আমাদের সামনের দিকে, এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলার পাথেয়। এখন আমরা যে দেশের সেনাবাহিনী, আমাদের তখন নিজের দেশের সেনাবাহিনী ছিল পাকিস্তান, আমরা ছিলাম পাকিস্তানি, আমরা পূর্ব পাকিস্তানি ছিলাম, আর বর্তমান যেটা পাকিস্তান সেটা পশ্চিম পাকিস্তানি, কিন্তু একই সেনাবাহিনী, একই মুদ্রা, একই ব্যাংক দোনো দেশের ছিল। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছে ব্রিটেন থেকে। 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হিসেবে, এবং 15 আগস্ট স্বাধীন হয়েছে ভারত, একদিন পরে স্বাধীন হয়েছে ভারত। আমরা যে পাকিস্তানি সেনাবাহিনীর কথা বলছি, সে দেশটার কথায় আমি আবার আসি একটু। পাকিস্তানের একটা গরিব দেশ, পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি,
একদম প্রথম থেকে বিরাজমান ছিল, দুর্নীতিগ্রস্ত এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলত, গণতন্ত্র বিস্তার ঘটতে দেয়নি। 1947 সালের 14ই আগস্ট স্বাধীন হওয়া পাকিস্তান এখনও পর্যন্ত পুরোপুরি গণতান্ত্রিক ব্যবস্থায় আসতে পারে নাই, যেটা খুবই লজ্জাজনক বিষয়। যদিও তারা পারমাণবিক শক্তির অধিকারী, একমাত্র মুসলিম দেশ শিক্ষিতভাবে যারা পারমাণবিক বোমার অধিকারী, পারমাণবিক শক্তির অধিকারী। সুসংগঠিত একটা সেনাবাহিনী আছে, কিন্তু এই সুসংগঠিত সেনাবাহিনী থাকলেও পাকিস্তানের সেনাবাহিনী তখনও খুব নামকরা ছিল, বিশ্বের মধ্যে একটা যোদ্ধা জাতি ছিল। তাদের অপকর্ম, তারা যে আমাদের এখানে হত্যাকাণ্ড চালিয়েছে এবং নারীদেরকে ধর্ষণ করেছে এবং শিশুদেরকে, মানুষদেরকে হত্যা করেছে, তার পরিণামে বিশ্বের ইতিহাসে বিরল একটি ঘটনা ঘটেছে। 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই দিন 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে ভারতীয় জেনারেল মানেক শাহর কাছে। খুবই লজ্জাজনক বিষয়। একটা কথা আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত পাপের প্রায়শ্চিত্ত হবেই। এখন আমি সেই পাকিস্তান দেশটির মূল প্রসঙ্গে আসি, যে প্রসঙ্গের জন্য আমি এই ভিডিওর বানানোর অবতারণা, সেটা হচ্ছে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি। পাকিস্তানের স্বাধীনতার পর থেকে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি, পাকিস্তানের দুর্বল শাসন ব্যবস্থা, অগণতান্ত্রিক চিন্তাধারা, স্বৈরাচারী মনোভাব, সেনাবাহিনীর একক কর্তৃত্ব, রাজনীতিবিদদের উপর, দেশের উপর এবং অর্থনীতির উপর দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী। তখন থেকে তারা এই সেনাবাহিনী মনে করতে পাকিস্তান তাদের বাপদাদার বিটা, এখানে সিভিলরা কিছুই করতে পারবে না। যাক, সেই প্রসঙ্গে যাক। পাকিস্তান জন্ম থেকেই খুব গরিব ছিল এবং অর্থনৈতিকভাবে সবল হতে পারে নাই, তখনও পারে নাই, এখনও সে দুর্বল। ইভেন কি এখন বাংলাদেশের অর্থনীতির চেয়ে পাকিস্তানের অর্থনীতি অনেক ভঙ্গুর, অনেক নিচে পড়ে আছে পাকিস্তানের মুদ্রার মান বাংলাদেশের মুদ্রার মানের তুলনায়, প্রায় দ্বিগুণের কাছাকাছি। বাংলাদেশে 1 টাকা পাকিস্তানের 2 রুপির সমান। আগে আমাদেরকে বলতো তারা 2 টাকা কা বাঙালি, चुतिया का बंगाली, 2 टका का बंगाली, ऐसे बोलते ऐसे बोल रहे हैं इन लोगों के पहले उस वक्त। अभी देख लो, ये 2 टका का बंगाली, चुतिया का बंगाली अभी कहाँ चला गया? तुम लोग कहाँ हैं इकोनॉमी में? पाकिस्तान को भंगुर अर्थनीति छिलो। पाकिस्तान সৌদি আরব ছিল তখন অনেক বেশি ধনী এবং তেল, প্রচুর পরিমাণে তেল রপ্তানি করত সৌদি। প্রসঙ্গক্রমে একটু উল্লেখ করি, সৌদি বাদশারা কিন্তু আসলে তারা প্রকৃত সৌদিয়ান না, তারা ইয়েমেন থেকে এসেছিল। ইয়েমেন থেকে এসে সৌদ রাজত্ব স্থাপন করেছিল, যেটা এখন সৌদি রাজতন্ত্র হিসেবে, সৌদের নাম অনুসারে সৌদি আরব, যেহেতু আরব দেশ এবং বাদশার নামে ইয়েমেন থেকে আসা সেই ব্যক্তির নামে সৌদি আরব নাম ধারণ করেছে, এখনও বিরাজমান। সৌদি আরব প্রথম থেকে পাকিস্তানকে সাহায্য দিয়ে এসছে। সৌদি আরব, পাকিস্তান যখন অর্থনীতিতে একবার ভঙ্গুর দেশ, দেউলিয়া হয়ে পতন হবে, তখন সৌদি আরব পাকিস্তানের ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলার ঢুকিয়ে দিত, যার কারণে পাকিস্তান টিকে ছিল সৌদি খয়রাতের টাকা, সৌদি অনুদানের টাকা। পাকিস্তান, ভারত, এর মধ্যে কিন্তু ভারত 74 কি 75 সালে সম্ভবত ভারত পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে, নিউক্লিয়ার টেস্ট করে ফেলেছে সফলভাবে। এটাতে পাকিস্তান চরমভাবে একটা চাপে পড়ে গেছে এবং মুসলিম বিশ্ব বিশেষ করে পাকিস্তান এবং তার প্রতিবেশী দেশগুলো একটা বিশাল এক চাপের মধ্যে পড়ে গেছে। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল জুলফিকার আলী ভুট্টো। এই একটা জিনিসের প্রতি আমি জুলফিকার আলী ভুট্টোকে সাধুবাদ জানাতে চাই। সে বলেছিল পাকিস্তান ঘাস খেয়ে চলবে, প্রয়োজনে পাকিস্তানিরা ঘাস খাবে, কিন্তু পাকিস্তানিরা পারমাণবিক বোমা বানাবে। ভুট্টো সেই কাজ সফল হয়েছে। বিজ্ঞানী, ফিজিক্সে অধ্যাপক ডক্টর আব্দুল কালামের
কেরামতিতে। উনি সুইডেন না সুইজারল্যান্ড, সুইডেন থেকে সম্ভবত পারমাণবিক ওনার ল্যাবরেটরিতে ছিলেন ওইখানে। উনি পারমাণবিক বোমার ফর্মুলাটা বানানোর ফর্মুলাটা ওইখান থেকে উনি গোপনে নিয়ে এসছেন। যেহেতু উনি সায়েন্টিস্ট, উনি পদার্থবিদ্যায় ফিজিক্সে লেখাপড়া করেছেন, উনি এমএসসি এবং ডক্টরেট করেছেন। উনি ওইখান থেকে গোপনে ওইটা নিয়ে এসছেন। অনেকে বলে চুরি করে, আমি এটা চুরি বলবো না, এটা ওনার নলেজে চলে আসছে। উনি যে কোনোভাবে ওইটা নিয়ে এসছে এবং পাকিস্তানে এসে উনি পারমাণবিক বোমা সফল ভাবে বানিয়েছেন এবং এটা বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে জানিয়ে দিয়েছে পাকিস্তান ইজ দ্য সেকেন্ড স্টেট, নেক্সট স্টেট অফ ইন্ডিয়া ইন ইন্ডো পাক সাবকন্টিনেন্ট। এটা পাকিস্তান তখন পারমাণবিক বোমা বানিয়েছে সফলভাবে আবুল কালামের, বিজ্ঞানী আবুল কালামের তত্ত্বাবধানে, এবং বানিয়ে এটা বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে জানিয়ে দিয়েছে পাকিস্তান পারমাণবিক বোমা বানিয়েছে এবং নিউক্লিয়ার স্টেট হয়ে গেছে পাকিস্তান। এই পারমাণবিক বোমা বানানোর জন্য পাকিস্তানের কারিগরি টাকা লাগবে, কারিগরি বিলিয়ন বিলিয়ন ডলার লাগবে। এই ডলার পাকিস্তানের কাছে ছিল না। সৌদি আরব গোপনে এই ডলার সাহায্য করেছে পাকিস্তানকে, পাকিস্তানের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে সৌদি আরব, বিনিময়ে বলেছে তোমরা এটা বানাও। আর এর মধ্যে পাকিস্তান পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে এবং সৌদি আরব এই 1979 সালে হঠাৎ করে কাবা শরীফ আক্রান্ত হলো। কিছু লোক 100, 150, 200, 250 উপর হবে, এর মাঝামাঝি থাকবে, 100 থেকে 300 ভিতর। আমি মোটামুটি পুরা সংখ্যাটা আমার এখন খেয়াল নাই। হঠাৎ কাবা ঘরে এরা উমরা না হজ করার নিয়তে ঢুকে কাবা ঘরের দরজাগুলো সবগুলা বন্ধ করে দিয়েছে। এদের আর্মস অ্যামুনিশন নিয়ে ঢুকেছে এবং 3 দিন পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে। এবং তারা এর পূর্বে আমি কিছু ঘটনা বলি। এর আগে ইরানে একটা রেভলিউশন, বিপ্লব হয়েছে, ছাত্র বিপ্লব। আমাদের ফেসিস্ট হাসিনাকে যেভাবে ছাত্ররা ভারতে পাঠিয়ে দিয়েছে, প্রাণ বয়ে পালিয়েছে, তেমনি আমেরিকার দাস চাকর রেজা শাহ পাহলভি ইরানের সিংহাসনে ছিল, দুর্নীতিবাজ, আরামায়েশি একজন ব্যক্তি, দুর্নীতিবাজ। দেশের মানুষের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। সে ছিল আমেরিকার গোলাম, আমেরিকার গোলামি করতে বিনিময়ে সে ইরানের বাদশাহ হিসেবে থাকবে। আয়াতুল্লাহ খোমেনি তখন ইরানের নির্বাসিত একজন ধর্মীয় নেতা। উনি দীর্ঘদিন ফ্রান্সের নির্বাসন থেকে এসে ইরানে এসছে এবং ছাত্রদের, এর পূর্বে ছাত্রদের একটা বিপ্লব হয়েছে। বিপ্লবের মাধ্যমে এই রাজা শাহ পাহলভি পলায়ন করে আমেরিকায় গিয়ে আশ্রয় নিয়েছে এবং পরবর্তীতে আমেরিকাতে মৃত্যু হয়েছে তার। এই মোনাফেকের, ইসলাম বিদ্বেষী মানুষের, এই মোনাফেক, এই ইসলামের শত্রু রেজা শাহ পাহলভি। এবং আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্স থেকে এসে ডিক্লেয়ার করেছে যে মক্কা এবং মদিনাকে সৌদি বাদশার আয়ত্ত থেকে বের করে আনতে হবে, কারণ সৌদি বাদশাহ এরা জনগণের দ্বারা নির্বাচিত কোনো বাদশা না, প্রতিনিধি না। সুতরাং এদের কাছে মক্কা এবং মদিনা শরীফ নিরাপদ নয়। তখন একটা এর মধ্যে কিন্তু সৌদি আরব অনেক টাকা পয়সা খরচ করে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা থেকে প্রচুর পর্যাপ্ত আর্মস অ্যামুনিশন এবং যুদ্ধের রসদ খরিদ করেছে। কিন্তু করলে কি হবে, এগুলি চালানোর মতো তাদের উপযুক্ত কোনো সেনাবাহিনী ছিল, নৌবাহিনী, বিমানবাহিনী এরকম কিছুই ছিল না। যার কারণে খুব ভয়ের মধ্যে থাকতো সৌদি আরব। এবং পাকিস্তানকে যেহেতু আগে থেকে সাহায্য করেছে সৌদি আরব, সেই কারণে পাকিস্তানকে বলেছে আমাদেরকে সৈন্য দাও, তোমাদেরকে আমি প্রচুর, ওদের বেতন, প্রচুর বেতন থাকবে এবং তোমাদেরকে আমরা সাহায্য করবো। আর সেই হিসাবে 4000 না 5000 সৈন্য ছিল পাকিস্তানি আর্মি রেগুলার ফোর্স মক্কা এবং মদিনা পাহারা দেওয়ার এবং সৌদি রাজ পরিবারকে পাহারা দেওয়ার জন্য। পাকিস্তানের অর্থনীতি, ভঙ্গুর অর্থনীতিতে এই টাকা পয়সা অনেক অবদান রেখেছিল তখন। পাকিস্তান কেন জানি উন্নতি করতে পারেনি, বরাবরের মতো একটা ভঙ্গুর অর্থনীতি। কারণ পাকিস্তান এই বাংলাদেশের মানুষকে হত্যা করে একটা পাপের বোঝা মাথা নিয়ে ছিল এবং বাঙালিদের পদ্ময় পাকিস্তান উন্নতি করতে পারেনি। এটা মানুষে বলা বলি করে, আমি বলি না, আমি বলারকে।
তখন পাকিস্তানের সৌদি আরবের রাজপরিবারকে এবং মক্কা মদিনা শরীফকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো পাকিস্তানি সেনাবাহিনী পাহারা দিত। এর মধ্যে গত বছর অর্থাৎ আমি এখন 2026 সালের মার্চের 26 তারিখ কথা বলছি, গত বছর 2025 সালের শেষের দিকে, ডিসেম্বরের দিকে, আজকে হইতে 5 মাস আগে 2025 সালে একটা চুক্তি করেছিল সৌদি আরব পাকিস্তানের সাথে, নিউক্লিয়ার আমব্রেলা ট্রিটি। অর্থাৎ এই চুক্তি সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তিটি হয়েছে। এই চুক্তি অনুযায়ী সৌদি আরব যদি আক্রান্ত হয়, পাকিস্তানের সেনাবাহিনী সাহায্য করবে সৌদি আরবকে, এবং সৌদি আরবকে পারমাণবিক ফ্যাসিলিটিসও দিবে প্রয়োজনে পাকিস্তান। এবং আবার অন্যদিকে দেখলে যদি পাকিস্তান আক্রান্ত হয়, তাহলে সৌদি আরব তার রসদ এবং সেনাবাহিনীর দিকে পাকিস্তানকে রক্ষা করবে। এটা হচ্ছে তাদের মধ্যে ইন্টারনাল যে চুক্তি। গত মাসে হঠাৎ করে 28 তারিখ, ফেব্রুয়ারি 28 তারিখ হঠাৎ করে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানকে আক্রমণ করে বসলো। ইরানকে আক্রমণ করে বসার পরে প্রথম দিনই আয়াতুল্লাহ খামেনি, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং 48 জন উচ্চ পর্যায়ের সামরিক অফিসার এবং অন্যান্য বেসামরিক উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ নিহত হয়েছেন, এবং আয়াতুল্লাহ খামেনির স্ত্রীও আহত হয়েছে, পরবর্তীতে মারা গেছেন। ওনার পরিবারের মধ্যে আরও নাতনিও একজন মারা গেছেন শোনা যায়, পরিবারের আরও অনেক সদস্য মারা গেছেন। আয়াতুল্লাহ খামেনির জন্য এটা নতুন কিছু না, উনি সবসময় একটা শাহাদাত বরণ করার একটা অভিপ্রায় ব্যক্ত করতেন। আল্লাহ ওনার শাহাদাত বরণ করার অভিপ্রায়কে আল্লাহ কামিয়াব করতে দিয়েছেন, এটা আল্লাহর একটা মেহরবানি। উনি শাহাদাত বরণ করতে চেয়েছিলেন সবসময়। ওনাকে নাকি প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার গত বছর খামেনিকে বলেছিলেন, আয়াতুল্লাহ খামেনিকে, আপনাকে মেরে ফেলার পুরোপুরি ব্যবস্থা হয়ে গেছে, আপনি ফার্স্ট টার্গেটেড পারসন, একটা কাজ করেন, আপনি রাশিয়াতে চলে আসেন, আপনি নিরাপদ থাকতে পারবেন বাকি জীবনটা। তখন আয়াতুল্লাহ খামেনি নাকি পুতিনকে বলেছিল, আমার বয়স এখন 84 হতে 85 বছর বয়স, আমি যদি ওইখানে আমার দেশের মানুষকে ফেলে চলে যাই, তারা বলবে আমাদের নেতা আমাদেরকে ফেলে অনিরাপদভাবে রেখে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন, আর এটা ছাড়াও আমার এখন বয়স হয়ে গেছে, আমাকে মারলেও কী হবে আর না মারলেও কী হবে, আর মারলে আরও ভালো, আমি শাহাদাত বরণ করতে চাই। শাহাদাতের অভিপ্রায় আমি ওনার একটা বক্তব্য দেখেছি, উনি শাহাদাতের অভিপ্রায় ব্যক্ত করেছেন আয়াতুল্লাহ খামেনি। তো এখন ইরান আক্রান্ত হওয়াতে ইরানের এরপরে মারা গেল ইরানের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আলী লারিজানি, ওনাকে মেরে ফেলল মোসাদ, গুপ্তঘাতক দিয়েও যেভাবে ওনাকে মেরেই ফেলল। তখন আর এরপরে ইরান ক্ষিপ্ত হয়ে গেছে। ওনাকে মারার 6-7 দিনের মধ্যে আয়াতুল্লাহ খামেনির পুত্র মোস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়েছেন। ইরানের সংবিধান মতে, ইরানের অনুযায়ী সুপ্রিম লিডার অর্থাৎ সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা নির্বাচিত হন 88 জন ইরানের ধর্মীয় ব্যক্তিত্ব আছেন সারা ইরান মিলে। ওনারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, 8 বছরের জন্য সম্ভবত ওনারা নির্বাচিত হন। এবং ইরানের সংকটকালে ইরানের ধর্মীয় নেতা যদি অপারগ হয়ে মৃত্যুবরণ করেন, অথবা উনি যদি কাজ করতে না চান, তখন এই কমিটি 88 জনের এই আয়াতুল্লাহ কমিটির, ধর্মীয় নেতাদের কমিটির তখন দায়িত্ব পড়বে, তারা বসে গোপনভাবে বসে একজন ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা, সুপ্রিম কমান্ডার নির্বাচিত করবেন। ইরানের সংবিধান অনুযায়ী ধর্মীয় সুপ্রিম নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছে ইরানের সুপ্রিম কমান্ডার, তার অধীনে সেনাবাহিনী এবং পুরো দেশে তার অধীনে থাকবেন, প্রেসিডেন্টের উপরে উনি থাকেন, উনি সর্বময় ক্ষমতার অধিকারী। তো এরপরে ওনারা মিলিত হয়ে
খামেনি, আয়াতুল্লাহ খামেনির পুত্র মুস্তাফা খামেনিকে সর্বোচ্চ ধর্মীয় নেতা বানিয়েছেন। উনি কিন্তু ইরানের সেনাবাহিনী কিন্তু দুইটা, একটা হচ্ছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড কমান্ড IRGC, আরেকটা হচ্ছে ইরানের রেগুলার সামরিক বাহিনী। এর পূর্বে আমি একটু বিস্তারিত যাই। আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্স থেকে নির্বাসিত হয়ে ফিরে আসার পরে চিন্তা করলেন ইরানের এই সেনাবাহিনীর উপর নির্ভর করা যাবে না, এটাতে সব শাহর রেজা শাহ পাহলভির লোকজন আছে, আমাকে সেকেন্ড আরেকটি বাহিনী গঠন করতে হবে, যেটাকে শক্তভাবে এবং পূর্ণ ক্ষমতা দিয়ে দিতে হবে। সেটাই হচ্ছে আয়াতুল্লাহ খোমেনির হাতে তৈরি বিপ্লবী কমান্ড, হচ্ছে IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড কমান্ড, যেটাকে ইসলামী বিপ্লবী বাহিনী বলে সংক্ষেপে। এই আয়াতুল্লাহ খামেনির পুত্র বর্তমান ধর্মীয় সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, উনি কিন্তু ইসলামিক IRGC থেকে উনি এসছেন, উনি ওইখানের সদস্য ছিলেন, IRGCতে ছিলেন, ইসলামিক সেনাতে ছিলেন উনি, যার কারণে ওনার সাথে IRGCর সম্পর্ক খুবই শক্ত এবং IRGCর সমর্থনেই উনি সম্ভবত, যেটা শোনা যায়, উনি সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়েছেন এবং ইরানের সুপ্রিম লিডার হয়েছেন, যার হাতে পুরা সব কিছু নির্ভর করে, যার আদেশে সব কিছু ডিপেন্ড করে। উনি ক্ষমতায় আসার দিন থেকে শুরু হয়ে গেছে রিটালিয়েশন। ইসরায়েলের জবাব পদে পদে দিয়েছেন, আমেরিকার জবাব পদে পদে দিয়েছেন। মিডল ইস্টে কাতার, কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব, তারপর জর্দান, বাহরাইন, এই 6টি কুলাঙ্গার দেশের কুলাঙ্গার রাজা বাদশাহ আসে। এই 6টি কুলাঙ্গার বাদশাগুলা যেহেতু জনগণ দ্বারা নির্বাচিত নয়, তারা নিজেদের গদি সেফ মনে করে না, যার কারণে তারা 6টি দেশে বিভিন্ন ঘাঁটি দিয়েছে আমেরিকার সেনাবাহিনী, নৌবাহিনীকে। বাহরাইন দিয়েছে নৌবাহিনী ঘাঁটি, বিশাল নেভাল বেস আছে বাহরাইনে, এবং বাকি যে 5টা দেশ এগুলোতে সামরিক বেস আছে আমেরিকার, বিশাল সামরিক বেস। এইখান থেকে মিলে ইরানে আক্রমণ করেছে, যেটা ইরান ভুলে নেয়। ইরান রিটেলিয়েশন শুরু করেছে এবং এই 6টা দেশের নৌঘাটি এবং সেনাঘাটি তছনছ করে দিয়েছে। শুধু এগুলি না, ইনফ্রাস্ট্রাকচার যেখানে আমেরিকার ইন্টারেস্ট আছে সেই সমস্ত জায়গায় আঘাত করেছে 6টি দেশে, এবং আমেরিকান এম্বাসিগুলোতে আঘাত করেছে, তছনছ করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে মিসাইল এবং ড্রোনের আঘাতে। বাধ্য হয়েছে আমেরিকান সেনা এখান থেকে পালিয়ে যেতে। এরপরে আমেরিকা হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইলেকট্রিফিকেশন সিস্টেম ধ্বংস করে দিবে। ইরান হুঁশিয়ারি দিয়েছে যদি এটা ধ্বংস করতে যায়, রিটেলিয়েশনে এমন হবে পুরো মিডল ইস্টের বিদ্যুৎ ব্যবস্থা শেষ করে দিবে, এবং আমেরিকার যেখানে যেখানে ইন্টারেস্ট আছে, ব্যাংক, বিভিন্ন যৌথ প্রতিষ্ঠান আছে আমেরিকার সাথে, আরব শেখদের সাথে, সেগুলো সব নষ্ট করে দিবে এবং সেগুলোতে আঘাত করা শুরু করেছে ইরান। এর মধ্যে নৌবহর পাঠিয়েছে, জন আব্রাহাম পাঠিয়েছে বিশাল নৌবহর, বিশ্বের বড় নৌবহর। এটাকে এমন মিসাইল দিয়ে এবং ড্রোন দিয়ে এমন আক্রমণ করেছে, 6 হতে 7টা ফাইটার প্লেন, এখানে প্রায় 40-42টার মতো ফাইটার প্লেন থাকে, 6-7টা ফাইটার প্লেন প্রথম আঘাতে শেষ করে দিয়েছে ইরান। এবং তার উপরে যে ডেকটা আছে, যেটা বিমান উঠানামার জন্য রানওয়ের মতো ব্যবহার করে, সেটা তছনছ করে দিয়েছে, ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। যার পরে ভয় পেয়ে আমেরিকা, ট্রাম্প এটাকে ইরানের নাগালের বাইরে নিয়ে গেছে ইউটার্ন নিয়ে। এখানে একটা পরাজয়, এবং ইসরায়েলকে তছনছ করে দিয়েছে তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা, এবং তাদের যে অন্যান্য ডিমোর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তছনছ করে দিয়েছে, তার রেসিডেন্সকে 2বার আক্রমণ করেছে। ইরান বলেছে তোমরা যেখানে 80 থেকে 90 থেকে 400টির মতো পারমাণবিক বোমা আছে বলে
আমরা জানি সেখানে আমরা আঘাত করি না, এই কারণে আমরা যে আঘাতটা প্রথমে করেছি তোমাদের ডিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে একটা সতর্ক সংকেত দিয়েছি। নেক্সট টাইম ইফ ইউ ট্রাই টু টেক এনি স্টেপ উই উইল ডেমলিশ ইউর দিস নিউক্লিয়ার ফ্যাসিলিটিস অ্যাবসলিউটলি। তোমরা যদি পুরোপুরি আমাদের কথা না শুনে আমাদেরকে আবার যদি মারার চেষ্টা করো, আমরা তোমাদের যেখানে পারমাণবিক বোমা আছে আমাদের শক্তিশালী মিসাইল গিয়ে সেখানে ঢুকে যাবে। তাহলে যা হবে তা হবে, সেটা তোমরা নিজেরাই চিন্তা করো। বিশ্বের মানচিত্রে তোমরা থাকবে না। এই মায়ের চোটে বেনিয়ামিন নেতানিয়াহু কয়েকদিন আসে নাই, শোনা গেছে তা মরে গেছে, কিন্তু এই আজরাইল এখনও মরে নাই, এখনও বেঁচে আসে শোনা যায়। বড় আজরাইল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউসে থাকে। দ্বিতীয় আজরাইল হচ্ছে এটা, এই বেনিয়ামিন নেতানিয়াহু। তৃতীয় আজরাইল হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, এই চাওয়ালা মূর্খ মোদি, নরেন্দ্র মোদি। তো এই ইসরায়েল এই যে সৌদি আরবকে মুহুর্মুহু আক্রমণ করেছে, সৌদি আরবের অনেক ফ্যাসিলিটি শেষ করে দিয়েছে ইরান। এখনও গতকালকেও প্রত্যেক দিন আক্রমণ করে সৌদি আরবকে। এখন সৌদি আরব কথা হলো পাকিস্তানের সাথে সৌদি আরবের নিরাপত্তা চুক্তি আছে, পারমাণবিক চুক্তি আছে। কোথায় গেল সেই নিরাপত্তা চুক্তি? এখানে পাকিস্তান চুপ করে বসে আছে, শুধু একটি মাত্র ফোন করেছে কাকে? ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে আমাদের সাথে তাদের পারমাণবিক একটা চুক্তি আছে, প্রতিরক্ষা চুক্তি আছে। এইটুকু বলেই চুপ করে আছে, কারণ পাকিস্তানের হিম্মত নেই ইরানকে রাগানো। পাকিস্তানের দুর্বল অর্থনীতি, ইরান পাকিস্তানের কাছে আমেরিকাকেই গণছে না, ইরান ইসরায়েলকে গণছে না, মহাশক্তিশালী পারমাণবিক শক্তিশালী দুইটা পরাশক্তিকে। পাকিস্তান কি তোরাই কেয়ার করবে নাকি? অর্থনীতির ভঙ্গুর একটা দেশ, সেই সব কিছু চিন্তা করে পাকিস্তান এখন চিন্তা করলো যদি ইরানের সাথে বাগড়া দিতে যায় পাকিস্তানের নিজের অসুবিধা হয়ে যাবে। পাকিস্তানের ভিতরে গণ্ডগোল আছে, বেলুচিস্তান স্বাধীন হতে চেষ্টা করছে। এক পাশে পাকিস্তানের শত্রু ভারত, আরেক পাশে পাকিস্তানের শত্রু আফগানিস্তান। এই গত কয়েকদিন আমরা পরশুদিন আগের দিন ঈদ উদযাপন করেছি, ঈদ উল ফিতর। এই রোজার মধ্যে পাকিস্তান বর্বরোচিত আক্রমণ করেছে, বিমান আক্রমণ। আফগানিস্তান দুর্বল এবং গরিব আফগানিস্তানের হাসপাতালে 400-র মতো লোক মেরে ফেলেছে এই শাহবাজ শরীফ। আবার সেই নাকি এখন শান্তির দূত হতে যাচ্ছে, ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে নেগোসিয়েট হতে যাচ্ছে। হাসি পায় এই পাকিস্তানি এই সমস্ত বেইমানির জন্য। একটা সৌদি আরবের সাথে বেইমানি করলো পাকিস্তান, এইদিকে আফগানিস্তানের সাথে বেইমানি করলো। ভারতের তালের নিচে পাকিস্তান, এই আফগানিস্তান একটা মুসলিম দেশ এবং পাকিস্তান একটা মুসলিম দেশ। কোথায় একটা ঐক্যভাবে থাকবে সেটা না করে পাকিস্তান আক্রমণ করে বসছে আফগানিস্তান থেকে। কারণ আফগানিস্তান বাধ্য হয়ে ভারতের সাথে সম্পর্ক শক্ত করেছে, তাই আফগানিস্তান পাকিস্তানের শত্রু হয়ে গেছে, পাকিস্তান শত্রু বানিয়েছে। সেই ভয়ে পাকিস্তান ইরানের বিরুদ্ধে কোনো কিছু করতে চাচ্ছে না এবং পরোক্ষভাবে নাকি ইরানকে সমর্থন দিয়েছে, যেটা শোনা যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই জন্য যে অন্ততপক্ষে আমাদের সমর্থন করেছেন এবং আমাদের বিপক্ষে যান নেই, আমাদের বিরোধিতা করেন নেই। সৌদি আরব আজ বিশ্বাসঘাতকতার শিকার। তবে এই আঘাত কোনো শত্রুর কাছ থেকে আসেনি ইরান বা ইসরায়েলের কাছ থেকেও। সৌদি আরব আজ সেই দেশের কাছে প্রতারিত হয়েছে যাকে তারা পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে বেশি ভরসা করত। এটি অন্য কোনো দেশ নয়, বরং পাকিস্তান। Pakistan and Saudi Arabia signed a defense pact last year, meaning if one country is attacked, the other will defend it. Iran has unleashed retaliatory strikes on oil and gas facilities across Saudi Arabia. Pakistan's response in Iran war is very slow and restrained. Growing frustration in Saudi Arabia over Pakistan. Despite treaty commitments, Islamabad avoids direct military role in Iran. আপনারা জানেন দীর্ঘ 50 বছর ধরে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে পানির মতো অর্থ ঢেলেছে। যখন পুরো বিশ্ব পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, তখন সৌদি আরব তাদের বিনামূল্যে তেল দিয়ে বাঁচিয়ে রেখেছে। এমনকি
পাকিস্তান যতবার দেউলিয়া হওয়ার পথে গেছে ততবার সৌদি আরব তাদের কেন্দ্রীয় ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলার জমা রেখেছে। আর বিনিময়ে পাকিস্তানের কাছে তাদের প্রত্যাশা ছিল মাত্র একটি, যদি কখনো সৌদি আরব আক্রান্ত হয় তবে পাকিস্তান তার সুশৃঙ্খল সেনাবাহিনী পাঠিয়ে সৌদি রাজত্ব রক্ষা করবে। Pakistan and Saudi Arabia promising to stand shoulder to shoulder in any future war. There's a strategic military agreement, one that also encompasses Pakistan's nuclear arsenal. Saudi Arabia to stand by Pakistan, providing both economic support and oil. কিন্তু বাস্তব চিত্রটা দেখুন, গত 1 মার্চ থেকে প্রতিদিন ইরান সৌদি আরবের ওপর মিসাইল বর্ষণ করছে, অথচ পাকিস্তান হাত গুটিয়ে বসে আছে। আজ পাকিস্তানের জন্য সৌদি আরবকে আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন, কারণ সৌদি আরব চাইলে স্রেফ একটি চেক লিখে মুহূর্তের মধ্যে পাকিস্তানের ধুঁকতে থাকা অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান চরম মুহূর্তে সৌদি আরবের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যা স্বয়ং সৌদি বাদশাহকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে। এখন প্রশ্ন হলো, কেন 50 বছর ধরে সৌদি পাকিস্তান সম্পর্ক এত স্পেশাল ছিল? সৌদি আরবের মতো একটি অঢেল ধনী দেশ কেন তার নিরাপত্তার জন্য পাকিস্তানের মতো একটি দরিদ্র দেশের উপর নির্ভরশীল? আর সবশেষে পাকিস্তান যখন এতটাই অর্থকষ্টে আছে, তবে তারা কেন সৌদি আরবের মতো বড় অঙ্কের দাতা দেশকে রাগিয়ে দিচ্ছে? মূল ঘটনায় যাওয়া যাক। এর শুরু 1974 সালে। তখন সৌদি আরবের আয় ছিল মানুষের কল্পনারও বাইরে। তারা প্রতিদিন 9.5 মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করত, যা আজকের বাজারে প্রতিদিন প্রায় $1 বিলিয়ন সমান। সৌদি আরব এই টাকা দিয়ে এত বিপুল পরিমাণে আমদানি শুরু করে যে জেদ্দা বন্দরের বাইরে 220টি জাহাজ লাইনে দাঁড়িয়ে থাকত, এবং সেই লাইন সমুদ্রের 30 মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। এই বিশাল অর্থের টানে বিশ্বের সব বড় বড় ব্যবসায়ীরা সৌদি আরবে পণ্য বিক্রির জন্য হুমড়ি খেয়ে পড়ে। অবস্থা এমন হয়েছিল যে এক আমেরিকান ব্যবসায়ী মরুভূমিতে থাকা মানুষের কাছে রেইনকোট পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন, যেখানে বছরে একদিনও বৃষ্টি হয় না। কথায় আছে, যখন আপনার কাছে প্রচুর টাকা থাকে তখন আপনার শত্রুও বাড়ে। তাই সুরক্ষার জন্য সৌদি আরব বিপুল অস্ত্র কেনা শুরু করলো। তারা আমেরিকা থেকে এত অস্ত্র কিনলো যা ইসরায়েল, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য এই 3 দেশ মিলেও সৌদি সমান হতে পারেনি। আর এই নিরাপত্তার সবথেকে বড় অংশ বরাদ্দ ছিল মক্কা ও মদিনার জন্য। কিন্তু এত ঐশ্বর্য আর সমরাস্ত্র থাকা সত্ত্বেও রাজত্ব রক্ষার জন্য সৌদির কেন পাকিস্তানকে প্রয়োজন ছিল? এর প্রথম কারণ, 1979 সালের ফেব্রুয়ারিতে ইরানি বিপ্লবের পর আয়াতুল্লাহ খমেনি ক্ষমতায় এসেই সৌদি আরবকে নিশানা করেন। তিনি দাবি করেন সৌদি শাসকরা ইসলামের প্রকৃত অনুসারী নয় এবং মক্কার নিয়ন্ত্রণ তাদের হাতে থাকা উচিত নয়। তিনি সারা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানান মক্কাকে মুক্ত করতে, কারণ তিনি বিশ্বাস করতেন সৌদি রাজ পরিবার আমেরিকার হাতের পুতুল। আর খমেনির সেই আহ্বানে খোদ সৌদির নাগরিকরাই সাড়া দিয়ে বসে। 1979 সালের 20 নভেম্বর যখন 1 লক্ষ মুসল্লি গ্র্যান্ড মসজিদে ফজরের নামাজের জন্য জড়ো হন, তখন একদল উগ্রপন্থী সব গেটে তালা লাগিয়ে দেয়, স্নাইপার মোতায়েন করে এবং হাজার হাজার মানুষকে জিম্মি করে। এটি ছিল ঐতিহাসিক মক্কা অবরোধ, যা সৌদি আরবের ভিত নাড়িয়ে দিয়েছিল। November 20th, 1979 at 5:30 in the morning. Within minutes, these men transformed the Grand Mosque into a fortress. This is the beginning of the siege of Mecca. Shake Saudi Arabia to its foundations, destabilize the Middle East, and push the global balance of power to the brink of collapse. খমেনি ইরানি রেডি হতে গিয়ে এই ঘটনার জন্য আমেরিকা এবং ইসরায়েলকে দায়ী করেন। মনে রাখবেন, সৌদি বাদশার প্রধান উপাধি হলো 2 পবিত্র মসজিদের খাদেম। তাদের ক্ষমতার মূল ভিত্তি হলো ইসলামের পবিত্রতম স্থানগুলো রক্ষা করা। সেখানে একদল বিদ্রোহী যদি সেই পবিত্র স্থান কেড়ে নেয়, তবে তা রাজ পরিবারের জন্য ছিল চরম লজ্জার। সেই রক্তক্ষয়ী লড়াইয়ে 255 জন নিহত হয় এবং মসজিদটি মুক্ত করতে 2 সপ্তাহ সময় লাগে। সৌদি বাদশাহ যখন ভাবলেন সবকিছু শান্ত হয়েছে, ঠিক তার 3 সপ্তাহ পর 1979 সালের ডিসেম্বরে সোভিয়েত ট্যাঙ্ক আফগানিস্তানে ঢুকে পড়ে। মানচিত্রে সৌদি আরবকে দেখুন। সৌদি আরবের $1 ট্রিলিয়ন তেলের খনিগুলো তখন সোভিয়েত মিত্রদের দ্বারা ঘেরাও হয়ে গিয়েছিল। সেরা আমেরিকান অস্ত্র থাকা সত্ত্বেও সৌদি আরব তখন আতঙ্কিত ছিল, কারণ অস্ত্র থাকলেও তা চালানোর মতো দক্ষ জনবল তাদের ছিল না। ঠিক এই শূন্যস্থানেই পাকিস্তানের প্রবেশ।
1979 সালে সৌদি আরব বুঝতে পারে যে তাদের কাছে অফুরন্ত টাকা থাকলেও সামরিক সক্ষমতা সীমিত। অন্যদিকে পাকিস্তানের ছিল যুদ্ধজয়ী বিশাল সেনাবাহিনী, তুখোর গোয়েন্দা সংস্থা ISI এবং তাদের অর্থেরও খুব প্রয়োজন ছিল। এভাবেই পাকিস্তান এক সোনার খনি খুঁজে পায়। ইরানকে সামলাতে পাকিস্তান এবং সৌদি আরব গোপনে প্রজেক্ট 706 শুরু করে। 1972 সালে জুলফিকার আলী ভুট্টো এক গোপন বৈঠকে পারমাণবিক অস্ত্র তৈরির শপথ নেন। এই প্রজেক্টে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে সব অর্থ যোগান দেয়, একটি অলিখিত গ্যারান্টির বিনিময়ে। যদি ইরান কখনো রিয়াদকে আক্রমণ করে তবে পাকিস্তানের পারমাণবিক শক্তি সৌদি আরবকে রক্ষা করবে। পাকিস্তান মূলত সৌদি আরবের কাছে পারমাণবিক প্রতিরক্ষাকে একটি সার্ভিস হিসেবে বিক্রি করেছিল। এমনকি মক্কার গ্র্যান্ড মসজিদ যখন জঙ্গিদের দখলে ছিল তখন পাকিস্তানি কমান্ডোরাই সেই মসজিদ মুক্ত করে। 80-র দশকে পাকিস্তান স্থায়ীভাবে 20,000 সৈন্য সৌদি আরবে মোতায়েন করেছিল। 1990 সালে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করলে তখনও পাকিস্তান 13,000 সৈন্য পাঠিয়েছিল সৌদি রক্ষায়। এভাবেই গড়ে ওঠে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী মৈত্রী। এই বন্ধুত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে 2025 সালের 17 সেপ্টেম্বর সৌদি ক্রাউন প্রিন্স এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী রিয়াদে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে স্পষ্ট বলা হয় এক দেশের ওপর আক্রমণ উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। অর্থাৎ ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তবে সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়াবে। একইভাবে ইরান আক্রমণ করলে পাকিস্তান তার সেনাবাহিনী পাঠাতে বাধ্য। এমনকি 18 সেপ্টেম্বর 2025 পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী লাইভ টিভিতে নিশ্চিত করেন যে পাকিস্তানের পারমাণবিক শক্তি রিয়াদ পর্যন্ত বিস্তৃত। এমনকি 18 সেপ্টেম্বর 2025 পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী লাইভ টিভিতে নিশ্চিত করেন যে পাকিস্তানের পারমাণবিক শক্তি রিয়াদ পর্যন্ত বিস্তৃত। কিন্তু এর ঠিক 5 মাস 11 দিন পর 20 ফেব্রুয়ারি 2026 আমেরিকা ও ইসরায়েল যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে তখন ইরান বিধ্বংসী হয়ে ওঠে। 1 মার্চ থেকে ইরান সৌদি আরবের উপর হামলা শুরু করে। প্রতিদিন সৌদি আরবে মিসাইল বৃষ্টি হচ্ছে। এখন চুক্তি অনুযায়ী পাকিস্তানের কি করার কথা ছিল? তাদের উচিত ছিল সেনাবাহিনী পাঠানো, কিন্তু পাকিস্তান কিছুই করেনি। পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল স্রেফ একটি দায়সারা ফোন কল। তাদের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে শুধু বলেন, ভাই আমাদের কিন্তু সৌদি আরবের সাথে চুক্তি আছে, পুরো বিশ্ব এটা জানে। ব্যাস এটুকুই। কোনো যুদ্ধ বিমান ওড়েনি, কোনো মিসাইল ছোড়া হয়নি। আরও চমকপ্রদ তথ্য হলো কিছু রিপোর্ট অনুযায়ী পাকিস্তান উল্টো ইরানের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। যখন আমেরিকার অন্য কোনো মিত্র দেশ ইরান আক্রমণের জন্য তাদের বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয়নি তখন পাকিস্তান চুপিসারে আমেরিকাকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয় এবং ইরানের নিউক্লিয়ার সাইটের তথ্য সরবরাহ করে। সব থেকে বড় আইরনি হলো একদিকে পাকিস্তান সৌদি আরবকে রক্ষার জন্য $বিলিয়ন নিচ্ছে, অন্যদিকে সেই পাকিস্তানি ইরানের কাছে পারমাণবিক প্রযুক্তির ব্লুপ্রিন্ট বিক্রি করছে। অর্থাৎ শত্রুর হাতে অস্ত্র তুলে দিচ্ছে, আবার রক্ষকের ভূমিকায় থাকার জন্য টাকাও নিচ্ছে। এই একই প্রযুক্তি তারা লিবিয়া এবং উত্তর কোরিয়ার কাছেও বিক্রি করেছিল। পাকিস্তান একই সাথে ইরান এবং সৌদি আরবের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং এখন তারা আফগানিস্তানেও হামলা চালাচ্ছে। কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের হামলায় 400 মানুষ প্রাণ হারিয়েছে। Another major conflict in the Middle East. Over 40 civilians have been killed in Afghanistan as they remain at war with Pakistan. Pakistan strikes Afghan hospital in Kabul, which kills 400 people. এখন প্রশ্ন হলো পাকিস্তান কেন সৌদি আরবকে বাঁচাতে এলো না? এর পেছনে আমাদের একটি থিওরি আছে। প্রথমত, পাকিস্তান এখন সব দিক থেকে শত্রু বেষ্টিত। পূর্বে ভারত, পশ্চিমে আফগানিস্তান এবং ভেতরে বেলুচ বিদ্রোহ, সব মিলিয়ে পাকিস্তান কোণঠাসা। এই অবস্থায় দূরে সেনা পাঠানো তাদের জন্য বিপজ্জনক। দ্বিতীয়ত, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি অত্যন্ত অস্থির। পাকিস্তানে 4 কোটি শিয়া নাগরিক রয়েছে, যা ইরানের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। শিয়াদের কাছে খামেনি ছিলেন একজন আধ্যাত্মিক নেতা। তাকে হত্যার পর পাকিস্তান যখন শোকে স্তব্ধ, তখন পাকিস্তান যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত তবে দেশটিতে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। কিন্তু এখানে প্রশ্ন জাগে, পাকিস্তান যখন এত দিকের খেলা খেলছে তবে কেউ কেন পাকিস্তানকেই আক্রমণ করছে না? ইরাককে আক্রমণ করা হয়েছিল সেই অস্ত্রের খোঁজে যা তাদের ছিলই না। লিবিয়া পরমাণু কর্মসূচি ছেড়ে দেওয়ার পরও গাদ্দাফিকে হত্যা করা হয়েছে। কিন্তু পাকিস্তান সবকিছু বিক্রি করার পরও নিষেধাজ্ঞার বদলে IMF থেকে লোন পায় কেন? কারণ পাকিস্তান ভূ রাজনীতির ইতিহাসে সব থেকে শক্তিশালী এক ইন্স্যুরেন্স পলিসি তৈরি করেছে, আর তা হলো পারমাণবিক বোমা। 2025 সাল পর্যন্ত পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক ওয়ারহেড আছে। বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থাগুলো ভয় পায় যদি পাকিস্তান ভেঙে পড়ে তবে এই ভয়ঙ্কর অস্ত্রগুলো তালেবান বা আল কায়েদার হাতে চলে যাবে।
যদি কোনো বিদ্রোহী দল এই অস্ত্র অন্য দেশের কাছে বিক্রি করা শুরু করে তবে বিশ্বের নিরাপত্তা ভেঙে পড়বে। তাই প্রতিবার যখন পাকিস্তান দেউলিয়া হওয়ার পথে যায় আইএমএফ তাকে চেক লিখে দেয়। প্রতিবার যখন পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয় আমেরিকা কড়া ভাষায় নিন্দা জানিয়েও আবার ত্রাণ পাঠায়। প্রতিবার যখন পাকিস্তান দুই দিকে খেলে বিশ্ব তা না দেখার ভান করে, কারণ একটি ভেঙে পড়া পাকিস্তান মানে হলো এমন এক অস্ত্র ভাণ্ডার যার কোনো নিয়ন্ত্রণকারী নেই। এভাবে পাকিস্তান বিশ্বাসঘাতকতাকে একটি বিজনেস মডেলে পরিণত করেছে। আজকের জন্য আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।